নমস্কার। আজ আমরা জিআই ট্র্যাক্ট অর্থাৎ গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্টের মধ্যে আমাদের যে সমস্ত অসুখগুলো হয়, বিশেষ করে গ্যাস্ট্রিক আলসার, সেই বিষয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করব। আমরা দেখি যে আমাদের পাকস্থলীর মধ্যে এক ধরনের সেল থাকে যাকে আমরা বলি অক্সিনটিক সেল। এই সেল থেকে নিঃসরণ হয় HCl এবং পাকস্থলীর মধ্যে নিঃসরণ হয় পেপসিন বলে এক ধরনের এনজাইম। এরা একত্রে মিলে একটা অ্যাসিড বা অম্ল সৃষ্টি করে। এই অ্যাসিড বা অম্ল থেকেই সৃষ্টি হয় পাকস্থলীর মধ্যে বা ইন্টেস্টাইনের মধ্যে আলসার। তাহলে আমরা প্রথমেই এই গ্যাস্ট্রিক আলসারকে দুই ভাগে ভাগ করি, একটি পেপটিক আলসার আর একটি ডিওডেনাল আলসার। প্রথমেই আমরা এই পেপটিক আলসার সম্বন্ধে কিছু কথা বলবো। যেমন এর প্রধান কারণ হচ্ছে এই পাকস্থলীর মধ্যে থেকে যদি অতিরিক্ত মাত্রায় HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয়, তার ফলে আলসার সৃষ্টি হতে পারে। এরপরে অতিরিক্ত রিচ ফুড যারা খায়, তেল মশলা জাতীয় খাদ্য যারা খায় তাদের হতে পারে। যারা ভীষণ রাত জাগে তাদের হতে পারে। খাদ্য ভালোভাবে চিবিয়ে না খেলে তাদের হতে পারে। এছাড়া আমরা বংশগত ও জাতিগত কারণেও এই আলসার হতে দেখি। এর সিমটমগুলো কি হয়? পেটের মধ্যে যন্ত্রণা অর্থাৎ এপিগ্যাস্ট্রিক রিজিয়নের মধ্যে যন্ত্রণা হবে। কিছু খাবার সঙ্গে সঙ্গেই ব্যথা হবে, জ্বালা শুরু হবে। খালি পেটে থাকলে এরা ভালো থাকে। এদের খিদে কম থাকে, বমি বমি ভাব বা বমি হতে পারে, টক ঢেকুর, টক বমি, বুক জ্বালা, মাথা ঘোরা, কখনো রক্ত বমি বা মলের সঙ্গে কালো রক্ত ও নিঃসরণ হতে পারে। এরা বেশিরভাগ ক্ষেত্রে রোগা হয়, দেহের ওজন কমে যেতে থাকে। এর প্রধান যে এফেক্টেড পার্টগুলো হচ্ছে যেখানে কোথায় কোথায় এদের আক্রমণটা বেশি হয় বা আলসারটা কোথায় কোথায় বেশি হয়, আমরা প্রথমেই দেখি যে কার্ডিয়াক অরিফিস, দ্বিতীয়ত ফান্ডাস অফ স্টমাক, তৃতীয় হচ্ছে লেজার কার্ভেচার, তারপরে জেজুনামের মধ্যে হতে পারে, ম্যাকেলস ডাইভার্টিকুলামের মধ্যেও এই আলসার হতে পারে। আর এক প্রকার আলসার যাকে আমরা বলি ডিওডেনাল আলসার। এতে পেটের যন্ত্রণা খালি পেট থাকলে বৃদ্ধি পায়, কিছু খেলেই উপশম হয়। এপিগ্যাস্ট্রিক ও আম্বেলিক্যাল রিজিয়নে যন্ত্রণা বেশি হয়, সেখান থেকে বুকে পিঠে ব্যথা পরিচালিত হতে পারে। সেই সঙ্গে গলা জ্বালা, বুক জ্বালা, বমি, কোষ্ঠবদ্ধতা বা মলের সঙ্গে কালো রক্তক্ষরণ বা রক্ত বমিও হতে পারে। এবার যদি আমরা প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন করি তাহলে আমরা কি করতে পারি? যেমন প্রথমেই আমরা বেরিয়াম মিল এক্সরে, বেরিয়াম মিল এক্সরেতে এটি ধরা যায়। আর কি এন্ডোস্কোপি, গ্যাস্ট্রোস্কোপি, গ্যাস্ট্রিক ফাংশন টেস্ট, ব্লাডে CBC প্রভৃতি করলে আমরা এই আলসার কোথায় সেটা জানতে পারবো। এবার আমরা এর হোমিওপ্যাথি ট্রিটমেন্টে যদি আসি তাহলে কি দেখি? প্রথমেই আমরা একটা ওষুধের কথা মনে করি যাকে বলা হয় নাক্স ভোম। এটি গুরুপাক দ্রব্য আহার, রাত জাগা, অমিতাচার, বদ হজম এবং যা কিছু খায় হজম হয় না,
পেটে বায়ু জমে, মুখে টক জল ওঠে, বারে বারে পায়খানায় যায়, মনে হয় আরও কত পায়খানা হবে, কিন্তু সামান্য মাত্র পায়খানা হয়। আর এর বিশেষ লক্ষণ হলো খাবার পরক্ষণেই পেটে অর্থাৎ এপিগ্যাস্ট্রিক রিজিয়নে ভীষণ জ্বালা পোড়া হয়, কামড়ানো মোচড়ানো ব্যথা হয়, বমিতে টক তিতো স্বাদ থাকে, বমি করলে একটু উপশম হয়, গরম জল খেলে একটু উপশম হয়, আর এরা খালি পেটে থাকতে চায়। আরেকটি ওষুধ হচ্ছে নেট্রাম ফস। পেটে ভীষণ অম্ল সৃষ্টি হয়, দাঁত মুখ সব টকে যায়, মুখে টক বমি, টক জল ওঠা, টক ঢেকুর, সেই সঙ্গে পেট ফাঁপা, পেটের মধ্যে জ্বালা পোড়া। শিশুরাও টক বমি বা টক পায়খানা করে, সেক্ষেত্রে আমরা নেট্রাম ফসকে প্রয়োগ করতে পারি। আরেকটি ওষুধ হচ্ছে এবিস নায়াগ্রা। পেট ভরে আহার করলেই পেটে ভীষণ যন্ত্রণা শুরু হয়। এদের গলার মধ্যে এবং পাকস্থলীর মুখে মনে হয় শক্ত একটা ডেলার মতো কিছু আটকে আছে, এমন অনুভূতি হয়। আরেকটি অদ্ভুত লক্ষণ হলো বেলা দ্বিপ্রহরে ও রাত্রে ভীষণ খিদে পায়। খিদের জ্বালায় ঘুম হয় না, কিন্তু সকালবেলায় কোনো খিদে থাকে না। আরেকটি ওষুধ আইরিস ভার্সিকুলার। গ্রীষ্ম শরৎ বসন্তকালীন উদরময়, বদহজম, জলের মতো হলদেটে সবুজ রঙের মল, মলের সঙ্গে পিত্ত বা তেলের মতো পদার্থ নির্গত হয়, বমিতে পিত্ত কিংবা লালা থাকে, কিন্তু টক থাকে না। এর বিশেষ লক্ষণ হলো বমির পর পেট থেকে অন্ন নালী পর্যন্ত আগুনের শিখার মতো জ্বলতে থাকে। পরের ওষুধ লাইকোপোডিয়াম। এতেও গলা বুক জ্বালা করা, পেট ফাঁপা, বিশেষ করে নিচের পার্ট পেট ফাঁপে বেশি, এদের সহজে হজম হয় না, টক ঢেকুর ওঠা, গলা বুক জ্বালা করা, আর সলিড ফুড খেলেই এদের পেটে ব্যথা শুরু হয়, পেট ছুলেই ব্যথা লাগে, এদের ঢেকুর গলা পর্যন্ত ওঠে, পেটের মধ্যে জ্বালা করে, আর এর সমস্ত রোগ লক্ষণগুলো বিকালে 4টে থেকে 8টার মধ্যে বৃদ্ধি পায়। আরেকটি ওষুধ এনাকার্ডিয়াম ওরিয়েন্টালিস। এটি বিশেষ করে ডিওডেনাল আলসারের ক্ষেত্রে বিশেষ কার্যকারী। এর প্রধান লক্ষণ হলো খালি পেট হলেই পেটে জ্বালা যন্ত্রণা শুরু হয়, কিছু খেলেই উপশম হয়, আবার 2-3 ঘন্টা পর বেদনা শুরু হয়। তাই এরা বারে বারে খেতে চায়, এদের কোষ্ঠকাঠিন্য থাকে, এরা খুব তাড়াতাড়ি খায় দেয়। আরেকটি ওষুধ হচ্ছে পেট্রোলিয়াম। এদেরও খালি পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়, কিছু খেলেই যন্ত্রণার উপশম হয়, কিন্তু খাবার 20-25 মিনিট পরে আবার যন্ত্রণা শুরু হয়। এদের মলে আম থাকে, এরা সকাল থেকে পায়খানা করতে শুরু করে, কিন্তু রাত্রে কমে যায়। আরেকটি লক্ষণ হচ্ছে এদের শীতকালে চর্মরোগ দেখা যায়, বা হাত পা ফাটে, চামড়া খসখসে হয়ে যায়। আরেকটি ওষুধ এব্রোটেনাম। এতে ভীষণ খিদে থাকা সত্ত্বেও যা খায় তাই অজীর্ণ বাহ্য হয়ে যায়, পাকস্থলীর মধ্যে ভীষণ কাটা ছেঁড়ার মতো যন্ত্রণা হয়, মাঝে মাঝে পচা দুর্গন্ধ বমি হয়, পাকস্থলীর মধ্যে যেন শক্ত একটা ডেলার মতো আটকে থাকার অনুভূতি হয়। এদের পর্যায়ক্রমে কোষ্ঠবদ্ধতা ও উদরাময় দেখা যায়। এর ফলে শিশুদের ম্যারাসমাস রোগও দেখা যায়। আরেকটি ওষুধ যেমন কলোসিন্থ। পেটের ব্যথায় যদি পেট চেপে ধরলে, সামনে কুঁজো হলে, বা পেটের নিচে বালিশ দিয়ে উপুড় হয়ে থাকলে, বা পা গুটিয়ে চেপে থাকলে,
বেদনার উপশম হয় তখন আমরা কলোসিন্থ দিতে পারি। এর বিপরীত আরেকটি ওষুধ হচ্ছে ডায়োস্কোরিয়া, অর্থাৎ এরা ব্যাকবেন্ডিং বা পিছনের দিকে যদি বাঁকা হয় তাহলে এদের পেটের যন্ত্রণার উপশম হয়। আরেকটি ওষুধ যেমন ম্যাকফস, কোনো ব্যথা যদি গরম সেক দিলে বা গরম কিছু খেলে উপশম হয় তখন আমরা সেখানে ম্যাকফস দিতে পারি। কার্বোভেজ নামে আমাদের আরেকটি ওষুধ আছে, যদি পেট ফাঁপে, বিশেষ করে উপরের পেট ফাঁপে এবং যদি ওই বদহজম দেখা যায় সেক্ষেত্রে আমরা কার্বোভেজ দিতে পারি। যদি সম্পূর্ণ পেট ফাঁপে সেক্ষেত্রে আমরা চায়না দিতে পারি। আরেকটি ওষুধ হচ্ছে এসাফোটিডা, পেট ফোলার সঙ্গে মুখ দিয়ে জল ওঠা, ডায়াফ্রামের নিকট ভীষণ জ্বালা, এতে পেটে এত বায়ু জমে যে মনে হয় পেটটা ফেটে যাবে, পেটের মধ্যে গড়গড় করে ডেকে সজোরে হেউ করে ঢেকুর ওঠে। তাহলে এই সমস্ত লক্ষণগুলোর উপরে নির্ভর করে আমরা এই আলসারের ওষুধ দিতে পারি। নমস্কার, আপনাদের কেমন লাগলো জানাবেন, কমেন্ট করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।